স্বচ্ছ টেট প্রত্যেকটার হাতে ওএমআর আছে, আর কেউ এই টেটটার নামে বিরোধী কেউ কিছু বলতে পারবে না। সেটা হাইকোর্টেও বলেছে যে সুন্দর একটা টেট নেওয়া হয়েছে, সেই টেটটা ফেলে রাখা হচ্ছে, দীর্ঘদিন ফেলে রাখা হচ্ছে। এখন ওবিসি বাহানা, এই ওবিসি বাহানা এ বড় বাহানা, এই যে শেষ হবে কবে এটা বলা মুশকিল। আর এটা যদি ভোট পর্যন্ত চলতে থাকে তাহলে নিয়োগ হবে না। এটা আবারও বলছি, আমি ভেবেছিলাম 2025-এর মধ্যে অন্তত ইন্টারভিউ কমপ্লিট করে দেবে, হয়তো ফার্স্ট টাইমে 2026-এর প্রথম দিকে হয়তো প্যানেল বেরিয়ে যাবে। কিন্তু গতি কতটা এগোচ্ছে জানি না, কিছু কিছু নিউজ পাচ্ছি, সব নিউজ সোশ্যাল মিডিয়াতে বলা যাচ্ছে না। তো আমাদের যেটুকু জানানো হচ্ছে নিয়োগ হবে, এবছর এই নিয়োগের নোটিফিকেশান আসবে, কিন্তু একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল দেবে কেউ কোনো কথা বলতে পারবেন না। এই শূন্যপদের বিষয়টাও কেউ জানেন না, তাই মুখ্যমন্ত্রীর কাছে যান, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি। আমাদের যাওয়ার অধিকার রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে। জেলায় জেলায় খুব দ্রুত জেলায় জেলায় সফর করবেন। উত্তরবঙ্গ থেকে হয়তো শুরু হবে মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে আপনার হাওড়া, 2 চব্বিশ পরগনা, আপনার মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু যাবেন। আপনারা সংঘবদ্ধ থাকুন, জেলার যে সংগঠনগুলো, জেলার সংগঠনগুলো মজবুত করুন। ওআরএস খাও, ওআরএস। হ্যাঁ দাদা, ওআরএসটা যা ভালো লাগছে না, ব্যাপারটা হচ্ছে মানসিক শান্তি না থাকলে কোনো কিছু। সকালে এসছিলাম, এই বসে আছি, আর যে যার মতো আছে জীবনে, যে যার মতো ঘুরছে, বুঝলেন। আর এই বেকারের দিকে কেউ ফিরে তাকায় না। এই আমার আজকে লাইভের এটা আমার এই টপিকটা দিলাম যে অসময়ে কেউ পাশে থাকে না, সবাই নিজের নিজের জায়গায় নিজের নিজের ভালো থাকার জন্য খুঁজছে। বেকারের কথায় মূল্য থাকে না, আপনজন বলে কেউ নেই। এই ইন্দ্র আছে দেখছে, আপনজন বলে কেউ নেই, যে যার নিজের স্বার্থে ঘুরছে, বুঝলেন। তাই লড়াইটা নিজের জন্য করতে হবে, নিজের বাবা মায়ের জন্য করতে হবে। এই অসময়ে বলুন, আপনার শরীর খারাপ হলে বলুন, আপনার মানসিক মানে কষ্টের সময় বলুন, আপনার বাবা মাই কিন্তু পাশে থাকবে, আর কেউ থাকবে না। গার্লফ্রেন্ড বলুন আর আপনার, নাকি দাদা বলছি, কেউ পাশে থাকবে না, বুঝলেন। তাই লড়াইটা নিজের থেকে করতে হবে। একটু ভাবলাম, তাই লাইভে এলাম। আর যার সাথে কথা বলছেন সেই মানুষটা দেখা যাচ্ছে যে আপনাকে সেইভাবে দেখে না, বা আপনি এই লড়াইটা করছেন, আর অনেকের পরিবার আছে, সেই লড়াইয়ের পাশে অনেকের কেউ নেই, সেই লড়াইটা নিজেই করতে হচ্ছে। আজকে বলুন তো, একটা বছর, এই 2 বছরের প্রশিক্ষণ, ডিএলএড 24 মাস, আমাদের কম কষ্ট হয়েছিল বলুন তো? ইন্টার্নশিপ থেকে শুরু করে কতগুলো খাতা, মাইক্রো লেসন প্ল্যান থেকে শুরু করে, ম্যাক্রো লেসন প্ল্যান থেকে শুরু করে, এক্সটার্নাল থেকে শুরু করে, ইন্টারনাল থেকে শুরু করে, কম খাতা করতে হয়েছিল। বাবা মা কষ্ট করে করেছে, এখন বারে বারে জিজ্ঞাসা করে একটা অন্য কাজে ঢুকে যায়। তাই এখন বলুন তো, এখন কি কাজে? এই বয়স 30 ওভার হয়ে গেলে আর কেউ কোনো কোম্পানিতে কাজে নেয় না। 30 ওভার হয়ে গেলে কোনো কোম্পানিতে কিন্তু আর কাজ হয় না। মানে আপনাদের ওই 25-26 বছর, এই তখন কোম্পানি থেকে নেয়, কোম্পানি দেখে যে একটু কম বয়সের ছেলেরা যাতে কাজে নেয়, তারপর আর কাজ হয় না। এবার না পাচ্ছি টিউশনি, না পাচ্ছি ছাড়তে, না পাচ্ছি বেরিয়ে যেতে, মানে থেকে যেতে। আর এমন একটা জায়গা বলুন তো, আর কোনো কিছু ভাল লাগছে না। তাই বলবো যে এই ভোটের সময়, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এই ভোটের সময় কিন্তু জেলায় জেলায় আন্দোলনটা হবে, আমরা ধারাবাহিক কর্মসূচি রাখবো। আর সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি, আমি যেটা আমরা লাইভে আজকেও বললাম, যে রাজনীতি আগে পলিটিক্স কারা করতো? আগে পলিটিক্স করতো শরৎচন্দ্র, পলিটিক্স করতো নেতাজি সুভাষচন্দ্র বোস, পলিটিক্স করতো গান্ধীজি, পলিটিক্স করতো নেতাজি সুভাষচন্দ্র বোস, এরাই পলিটিক্স করতো মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে। আর আজকের বর্তমানে আমাদের বাংলায় যে সমস্যাটা দেখা দিচ্ছে, এখানে পলিটিক্সটা হচ্ছে উন্নয়ন দেখা হচ্ছে না, এখানে পলিটিক্সটা একটা মেরুকরণ তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটা সামনের দিনে আবারও বলছে, এটা খারাপ। আমি কাউকে দোষ দিচ্ছি না, সমাজের এই বর্তমান পরিস্থিতি, উন্নয়ন দেখছে না, ওই ধর্ম ওই পার্টি, এই ধর্ম এই পার্টি, আর মাঝখানে থেকে আমাদেরকে ভ্যালু দেওয়া হচ্ছে না। আমাদের বাদ দিয়েও কিন্তু ভোট হয়ে যাচ্ছে, তাই তো নাকি? চাকরি প্রার্থীদের বাদ দিয়েও কিন্তু ভোট হয়ে যাচ্ছে, মসনদ দখল হয়ে যাচ্ছে, চাকরি প্রার্থীদের বাদ দিয়েই কিন্তু সরকার দাঁড়িয়ে যাচ্ছে।
তাহলে আমাদের নিয়ে কেন ভাববে? হ্যাঁ, যারা আজকে দেখতে পাচ্ছেন যারা মাধ্যমিক 8 পাস না, তারা কোটি কোটি টাকার করে ফেলছে। আর সমাজে দেখুন তো শিক্ষিত, আমরা প্রাথমিক শিক্ষক, আমরা তো বিশাল কিছু চাইনি। প্রাথমিক শিক্ষক আমরা আগামী দিনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের শিক্ষার্থীদের তৈরি করব, তারা আগামী দিনে ভালো ভালো জায়গায় যাবে। সমাজ গড়ার কারিগর। আমার সামনে দাদাকে আমি দেখাতে পারছি না, দাদার বয়স হয়েছে প্রায় কত বয়স তোমার? প্রায় 40 বছর বয়স হয়েছে। তো টিউশনই করে, বাংলায় খুব ভালো পড়ান। ওনার স্ত্রী এই 2009-এ জানতোই না কখন কি হয়েছে, এখন টেনশান করছে, তাই আমি আসলাম এখানে। আমি কোচিং সেন্টারে মোটামুটি পড়াই। তো তা ওনার স্ত্রী হচ্ছে সে মানে ভালো নাম্বার আছে, ডিএলএড করেছে, কিন্তু জানতো না 2009-এর এইগুলো কখন কি হয়েছে। এখন মাথায় হাত দিচ্ছে, টেনশান করছে, বলছে বিদেশ কি হবে, আমি কি এখন কিছু সুযোগ পাবো? আমি বললাম না, আর সুযোগ পাবে না, যা হচ্ছে কিছু বলার নেই। অনেকের অ্যাডমিট হারিয়ে গেছে, কিন্তু প্যানেলের নাম আছে। এই 2009-এর ব্যাপারগুলো এরকম হয়েছে। নতুন টেটটা হলে এখনও দেখলাম যে প্রশ্নভুল মামলায় অনেকে যাচ্ছে। এই নতুন টেটটা হলে গরিব মানুষগুলো কেউ ছুটতো না যে 2টো নাম্বার পেলে আমি পাস করব, 5টা নাম্বার পেলে আমি পাস করব। নতুন টেট হলেও কিন্তু এই সমস্যাগুলো তৈরি হতো না। তার টেটও হচ্ছে না, 2023-এর রেজাল্টও দেওয়া হচ্ছে না, নতুন নিয়োগও হচ্ছে না। আপার প্রাইমারি 8 বছর পরে এই ছোটো ছোটো করে কাউন্সিলিং করা হচ্ছে, এসএলএসটি নেই। তাহলে শিক্ষা সমাজটা আমি উন্নয়ন অন্যান্য দিকে হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, স্বাস্থ্যসাথী আছে, সবুজ সাথী আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব প্রকল্প ঠিক আছে, কিন্তু ধারাবাহিক নিয়োগটা যদি দেওয়া হয়, যারা উত্তীর্ণ, যারা হচ্ছে নিজেকে প্রমাণিত করেছে, সরকারি শিক্ষকের যোগ্যতা নির্ধারণ পরীক্ষায় যারা নিজেকে কোয়ালিফাই করেছে, তাদের নিয়োগটা দেওয়া হোক। এটা তো করতে হবে। এটা আমি 35,000 টাকা সবার মধ্যে বিলিয়ে দেব, এই চিন্তা ভাবনাটা তো ত্যাগ করতে হবে। দেয়া হোক, অনুদান থাকুক, কিন্তু সাথে সাথে ধারাবাহিক নিয়োগটা হোক। আইনি জটিলতাটা কেন আসছে? কোনো না কোনো দুর্নীতি তো হয়েছে। 100-র মধ্যে 2জন সুপারিশ হতে পারে, কিন্তু 100-র মধ্যে যখন 8জন সুপারিশে হয়, তখন তো সমস্যা তৈরি হবে। এখন তো কোর্টে আপনি যা কেস দেখবেন, 100 কেস থাকলে তার মধ্যে দেখবেন 40টা কেস হচ্ছে আপনার প্রাইমারি রিলেটেড। 2014 সালের পর থেকে এই কেসগুলো বেড়েছে। 10, 15 না 20 বছর ধরে এই ওএমআর গুছিয়ে রাখার কথা, সেটা ওএমআর পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা বললে সরকার বিরোধী নয়, এটা কিছু মানুষ করেছে। কেউ যদি মনে করে সরকার বিরোধী কথা, আমার কিছু বলার নেই। যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক। আজ যে ছেলেটা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, যোগ্য না, সেই ছেলেটাকে বাঁচাতে কোর্টে ছুটে যাওয়া হচ্ছে। আর যোগ্য ছেলেরা কলকাতার রাজপথে আন্দোলন করা হচ্ছে। থোড়াই কে আর কার আন্দোলন কে দেখে? তো লড়াইটা এবার প্রতিরোধের লড়াই হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, খুব দ্রুত প্রত্যেকটা জেলায় জেলায় আন্দোলন চলবে, এবং এই আন্দোলনটা প্রতিরোধের আন্দোলন চলবে। পুলিশ অ্যারেস্ট করুক, কোথায় নিয়ে যাবে যাক, কোর্টে নিয়ে যায় যাক। পুলিশ তো শাস্তি দিতে পারে না, কোর্ট বুঝুক যে 2017 টেট উত্তীর্ণ, 2017 টেট শেষ নিয়োগ, 2017 টেট থেকে শেষ নিয়োগ হয়েছে, 2017 টেটের নোটিফিকেশান থেকে শেষ নিয়োগ হয়েছে। তারপর থেকে যে ডিএলএড পাস করাগুলো বেরিয়েছে, তারা এসে পরীক্ষা দিল 22শে ডিসেম্বর মাসে। ফুটেজে বলা হচ্ছে 2023-এ এই 2022-এ যারা কোয়ালিফাই করেছে, কোনো টেট পাস কেউ বসে থাকবে না, বছরে 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। আর এখন বলা হচ্ছে একটা সূচক মাত্র, টেট একটা সূচক মাত্র। আপনারা তাহলে টেট কোয়ালিফাই না তাদের চাকরি দিন। টেট একটা সূচক, হয়তো কথার কথা টেট সূচক এটা মানছি, কিন্তু টেট পাস ছাড়া কিন্তু নিয়োগে অংশগ্রহণ করা যায় না। এটা হচ্ছে মেন জায়গা। টেট কোয়ালিফাই করা মানে, টেট হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট। এই টেস্ট কোয়ালিফাই করা মানে আপনি শিক্ষকতার যোগ্যতাটা অর্জন করেছেন। এবার আপনি যে কোনো জায়গায় পড়ানোর মতো আপনার যোগ্যতা আছে। আর তারপরে আছে মাধ্যমিকে এত নাম্বার, উচ্চ মাধ্যমিকে এত নাম্বার, ডিএলএডে এত নাম্বার। এগুলো জাস্ট প্রসেস, মানে মেরিট আনার জন্য। যদি টোটালটাই ভ্যাকান্সি দেওয়া হয়, মনে করুন 10,000 টেট পাস আছে, ভালো করে বুঝুন, 10,000 শূন্যপদ আছে, 10,000 ভ্যাকান্সি আছে,
আর মনে করো 9,000 টেট পাস আছে, তাহলে এখানে তো আপনার ম্যারিটের কোনো প্রয়োজন হচ্ছে না, প্রত্যেকে চাকরি পাবে। যেটা 2014 সালের টেটে হয়েছিল, যেটা 2017 কিছুটা হয়েছে, 2014 ট্রেন মানে চাকরি, যারা টেট কোয়ালিফাই করেছিল। আর এই সূচক কেন বলা হচ্ছে, কারণ বলো টেট পাস একটা সূচক, উচ্চ মাধ্যমিকে এই নাম্বার, মাধ্যমিকে এই নাম্বার, এক্সট্রা কারিকুলাম এই নাম্বার, এবং আপনার হচ্ছে ডিএলএড এর প্রশিক্ষণে এই নাম্বার। এটা জাস্ট মেরিট তৈরি করার জন্য এই নাম্বারগুলো। যদি ভ্যাকান্সির তুলনায় টেট পাস বেশি থাকে সেই ক্ষেত্রে এইগুলো দেখা হয়। যদি ভ্যাকান্সির তুলনায় টেট পাস কম থাকে এগুলোর সেই প্রয়োজন হয় না, শুধুমাত্র সিরিয়ালি কার কোথায় পোস্টিং করবে তার ভিত্তিতে তৈরি হয় এগুলো। গুরুত্বপূর্ণ হচ্ছে টেট পাস করা। টেট পাস করলে প্রসেসে ঢুকবেন আপনি। আমরা এই টেট পাস করেছি, টেট পাস করা মানেই কিছু কিছু জায়গায় চাকরি। বিহারে তো হচ্ছে, বলুন তো, আজকে আমি শুনছিলাম একজন বিহারে চাকরি পেয়েছে, বিহারে চাকরি পেয়েছে। অনেক আমাদের মেয়েরা আছে বিহারে চাকরি পাচ্ছে, আমার অনেক বান্ধবীরা রয়েছে বিহারে চাকরি করছে, বিহারে অনেক বন্ধু বান্ধবী বিহারে চাকরি করছে। সাথে সাথে পজিটিভ এটাও বলবো 2017 সালে অনেক চাকরি পেয়েছে যারা ন্যায্য, তারা কোনো সুপারিশ ছাড়াই অনেক ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়েছে, এটা মানতে হবে। 2017 সালের আমি আবারও বলছি বারে বারে, বসে বসে সরকারের বিরোধিতা করা বা বিরোধী বা রাজনীতি এইগুলো আমি করব না, যেটা সঠিক ন্যায্য সেটা বলবো। 2017-তে অনেক ছেলেরা চাকরি পেয়েছে, অনেক বন্ধু বান্ধবীরা চাকরি পেয়েছে যারা কোনো সুপারিশ ছাড়াই যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে 2017-তে। আমাদের লক্ষ্য এই 22-এর মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া, 22-এর বিষয়টা আমাদের তুলে ধরা, হোক মন্দির হোক মসজিদ, কিন্তু সাথে সাথে প্রাথমিক শিক্ষক নিয়োগ হোক। মসজিদ দরকার, মন্দির হয়েছে মসজিদ দরকার, কেউ বলে না শিক্ষক নিয়োগ দরকার। 22 বসে রয়েছে, 2022 সালের টেট বসে রয়েছে, 2017 সালের টেট থেকে শেষ নিয়োগ হয়েছিল, ওদের একটা নিয়োগ দরকার। তাহলে স্কুলগুলো ভরবে, সরকারি স্কুলগুলো বাঁচবে। শিক্ষা ছাড়া উপায় নাই। মসজিদ নিয়ে আমি কিছু বলছি না, মসজিদও থাক মন্দিরও থাক, সাথে সাথে শিক্ষা হোক। যারা শিক্ষিত মানুষ তাদের এই সমাজে কোনো মূল্য নেই। মুখ্যমন্ত্রীর কাছে কতবার দেখা করার প্রস্তাব, মানে আমরা গিয়েছি কতবার দেখা করা। শুনুন, কেউ মন থেকে শক্ত হন, পরিষ্কারভাবে বলছি, মন থেকে শক্ত হন। আমরা যদি আমাদের কথাগুলো কোনো নেতা মন্ত্রী বা কোনো নেতা দেখেন বা আমাদের কথাগুলো শোনেন, অবশ্যই বুঝবেন যে এই নিয়োগটা সত্যি দরকার রয়েছে, সত্যি দরকার আছে আমাদের। 2017 সালের প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়ে শেষ নিয়োগ হয়েছিল। 17, 18 গেল, 19 গেল, 20 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, 24 গেল, এই 25 সালের মাঝে মাঝে চলে এসছে 8টা বছর, 8 বছর। আপনারা কমেন্ট করুন 2017 সালের টেটে লাস্ট কোন ডিএলএড ব্যাচ তারা যুক্ত হতে পেরেছিল? 17-19 লাস্ট ব্যাচ মনে হচ্ছে, 17-19 লাস্ট ব্যাচ। ওবিসি কেস আজকে উঠবে বলে মনে হচ্ছে না, কোর্টের ব্যাপার, আগে থেকে কোনো মন্তব্য করব না। দেখা যাক, সিরিয়ালি মনে হচ্ছে 23 না 24 চলছে, দেখা যাক 46 না কত নাম্বারে আছে। এটা মেনশান করে, সার্ভিসিং করে মেনশান করলে কেসটা সামনে আসতো, অনেক আগে চলে আসতো। জানি না কি হচ্ছে। আমার কথা যেটা 2010-এ যখন এই সমস্যাটা দেখা হলো, কলকাতা হাইকোর্টে 2010-এর ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দেওয়া হলো। আমাদের প্রত্যেকের কাছে যারা পার্টি থাকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলুন, বিসিডব্লিউ বলুন, যারা পার্টি থাকে তাদের কাছে একটা একটা করে কপি পাঠানো হয়। সার্ভিসিং একে বলে, প্রত্যেকটা জায়গায় কপি পাঠানো হয় দপ্তরে, বিভিন্ন জায়গায়, এবং কি সেন্ট্রাল বিভিন্ন পার্টি করা হয়, 10-12 জন যে অনুযায়ী পার্টি করবেন
সেই যখন রিট পিটিশনটা কী উদ্দেশ্যে ওবিসিদের বিরুদ্ধে রিট করা হলো যে আপনারা প্রপার ওয়েতে সার্ভে করেননি, প্রপার ওয়েতে আইন প্রণয়ন করেননি, না করে ওবিসি দেওয়া হয়েছে, তো তখন থেকে যদি সার্ভেটা সেইভাবে করা হতো আজকে কি আমরা ডেপ্রাইভ হতাম? আজকে এইসব অনিশ্চয়তায় দিন গুনতে হতো? আজকে হাহাকার করতে হতো? স্কুলে কলেজে ভর্তি হতে পারছে না ওবিসি সার্টিফিকেটের জন্য, হাসপাতালে নিয়োগ নেই ওবিসি সার্টিফিকেটের জন্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ নেই ওবিসি সার্টিফিকেটের জন্য, কলেজ নিয়োগ নেই ওবিসি সার্টিফিকেটের জন্য। 10% যারা ওবিসি, অরিজিনালি ওবিসি, অরিজিনালি অনগ্রসর, তাদের বাড়িতে গেলে বোঝা যায় তাদের অবস্থা। 10 বছর ওবিসি সার্টিফিকেটের ভোগ করলো, পুরো 10 বছর পরে গিয়ে আজকে তারা ইনভ্যালিড। খেলা হচ্ছে এগুলো। কোর্ট প্রশ্ন তুলেছে, তাহলে কোর্টের সাপোর্ট, মানে কোর্ট যেটা চেয়েছে সেটা করা হোক, প্রপার ওয়েতে সার্ভে করে রাজ্যসভা থেকে আপনার করে নেওয়া হোক, ওটা আইন প্রণয়ন করা হোক। 10 বছর ওবিসি সুযোগ সুবিধা ভোগ করে আজকে ওবিসি ইনভ্যালিড। আর এটা নিয়ে রাজনৈতিক রং আরও ভালো করে হচ্ছে। যোগ্যরা পাক, যারা অনগ্রসর তারা পাক, কিন্তু যারা আর্থিক অবস্থা ভালো তাদের ওবিসির আওতায় আনা ঠিক না, সেটাও দেখতে হবে সাথে সাথে। দেখুন, আমরা শিক্ষকের পেশায় গেছি, আমি প্রত্যেক শিক্ষককে বলবো, 70 জন লাইভে আছে, আরও লাইভ দেখবে, এই লাইভটা পরে দেখবে, প্রত্যেকেই বলবো বর্তমান যে পরিস্থিতি, এই যে ধর্মে ধর্মে বিভেদ, এটা আমাদের কিন্তু এই শিক্ষক সমাজটাকে কিন্তু এগিয়ে আসতে হবে। আমাদের শিক্ষক সমাজ সোশ্যাল মিডিয়াতে কাজে লাগাতে হবে, সম্প্রীতির বার্তা নিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু এই মেরুকরণ তৈরি হবে, আর মেরুকরণের মাধ্যমে কিন্তু উন্নয়নটা থমকে থাকবে। এক শ্রেণীর মানুষ নিজের ক্ষমতা লাভের জন্য এগুলো করছে, নিজের ক্ষমতা লাভের জন্য এই মেরুকরণ। হ্যাঁ, আমি যেখানে আছি দাদা হচ্ছে, তাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয়, তারা মাছ মাংস খান না, তারা তিলক বলে, তাই তো? তিলক, প্রত্যেক দিন তিলক, বাচ্চা ছেলেকেও তিলক দিয়ে রাখে, তাদের গলায় বড় বড় কিসের মালাটা, তুলসীর মালা গলায়। আমি বসে আছি, লাইভটা খালি গায়ে আছে বলে দেখাতে পারছি না, আমি সেই বাড়িতে বসে আছি, ব্রাহ্মণ মানুষ বসে আছে। আমাদের মধ্যে বিভেদ নেই, এই বসে আছি এখানে, পুকুরে মাছ ধরবে তাই বসে আছি, পুকুরে মাছ হয়েছে, এই নিম পাতা দিলে আবার দেখো অনেকে লাইভে পরে এসে এ দাদা বলো নিম পাতা নিয়ে যায়, নিম পাতাটা উপকার আছে ভালো, এই নিম পাতা, নিম ফুল, এটা উপকার আছে, গরমের সময় বেগুন টেগুন দিয়ে খাবি, এই এটা ভালোবাসা। সেও আমার বাড়িতে যায়, আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তাদের স্বার্থ সিদ্ধি, ক্ষমতা, এই লোভের জন্য কিন্তু এই ডিভাইডেশনটা তৈরি করছে। আর যার সাইডে কিন্তু পরিণতি হচ্ছে, মানুষ উন্নয়নের দিকে তাকাচ্ছে না, ধর্মের দিকে বেশি জোর দিচ্ছে। দেখুন আপনারা, যে করে হোক ক্ষমতা দরকার আমার, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, নাকি বলো? যে করে হোক ক্ষমতা দরকার আমার, যে ক্ষতিটা ব্রিটিশরা করছে, ওই এনফিল্ড রাইফেল, গরুর চর্বি আর হচ্ছে শুকরের চর্বি দেওয়া রয়েছে, মুসলিমরা ছিটতে পারছে না, শুকরের চর্বি রয়েছে, আর হিন্দু ভাইরা ছিটতে পারছে না, ওটা হচ্ছে গরুর চর্বি আছে, দিয়ে ডিভাইডেশন তো তৈরি করলো। এটা খুব খারাপ জিনিস, এটা খুব সামনের দিনে খুব খারাপ জিনিস। এই জিনিসগুলো আসছে সামনের দিনে, এর মতো ভয়ানক পরিস্থিতি আর কিচ্ছু হবে না। আমাদের শিক্ষক সমাজ এগিয়ে আসতে হবে। এই যে সম্প্রীতির বার্তা, যে হিন্দু ভাই তাকে ভাই বলে জড়িয়ে ধরুন, যে মুসলিম ভাই তাকে ভাই বলে আসুন। রমজান মাস এই সংযমের মাস, একসাথে সবাই মিলে থাকতে হবে। অন্যায় হলে অন্যায়, ন্যায় হলে নয়। অন্যায় হলে বলুন যেটা অন্যায় হচ্ছে, কিন্তু সাম্প্রদায়িকতার রং কেউ লাগাবেন না। অনেক ওবিসি ক্যান্ডিডেট আছে যারা সত্যিই মানে তাদের অবস্থা খারাপ, বাড়িতে আপনারা বাড়ি ঘরদোর দেখলে তাদের পড়াশুনো নেই বাড়িতে, ফ্যামিলিতে কোনো, সব তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, ব্যাঙ্গালোরে কাজ করে করে খায়। কোনো ছোটো ভাইটা মনে করুন কষ্ট করে পড়াশুনো করেছে, তারা যদি একটা 10% সুবিধা পেয়ে যদি একটা চাকরির আলো দেখতে পায়, তাদের ফ্যামিলিটাও বাঁচবে, এবং পরবর্তীকালে তাদের বাচ্চা এবং আশেপাশের বাচ্চাদেরও বোঝাতে পারবে। এবং তারা বিভিন্ন মানে বেআইনি কাজ, পড়াশুনো না করলে, শিক্ষার আলোয় না থাকলে কি হয়, একটা সমাজ যদি কোনো শিক্ষার আলোয় না থাকে তারা কি পাবে, তাদের হচ্ছে
তারা বিভিন্ন অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়বে, বিভিন্ন খুন জখম ধর্ষণ মারামারিতে জড়িয়ে পড়বে। এটা তো হচ্ছে, কিন্তু যখন কেউ চাকরির আলোয় বা একটা সংরক্ষণের আলোয় আসবে তখন তার সেটা বাঁচবে, বুঝবে যে না এই যে কাজগুলো অন্যায়।